হ্যালো এভরিওয়ান, পর্তু থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আজকের ভিডিওতে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যিনি বাংলাদেশ থেকে রোমানিয়া এসে রোমানিয়া থেকে এখন বর্তমানে পর্তুগালের পর্তুতে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি হচ্ছেন আমাদের শাকিল ভাই। কী অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। শাকিল ভাই, আপনার পরিচয়টা যদি একটু আমাদের অডিয়েন্সকে জানায় দিতেন। আমার নাম হচ্ছে শাকিল, জেলা লক্ষ্মীপুর, থানা রামগঞ্জ। আপনার ইউরোপ আসার যাত্রাটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আমার কিছু অডিয়েন্স আছে, এখন নিত্য নতুন আমি কিছু ভিডিও আপলোড করি, তো আসলে আমার ভিডিওতে আমি চাই যে একটা নতুন কোনো একটা অতিথি আসুক, তারপরে বাস্তবতা যেমন আপনি ইউরোপ আসার যাত্রাটা সবার জন্য কিন্তু সহজ হয় না। হ্যাঁ, যেমন আপনার যে সমীকরণটা যদি আমাদের অডিয়েন্সকে একটু শোনাতেন, আমি একটু শুনতাম। আমি আসলে আপনার ভাই, ইউরোপ ড্রিমটা আসলে সবারই থাকে, তো সেই জায়গা থেকে আমার একটা ড্রিম ছিল। তো সেখান থেকে আমি একটা ঢাকার একটা এজেন্সিতে আপনার জমা দিই। এই ফাইলটা 2021 মেবি। তো জমা দেওয়ার পরে করোনার পরে কোভিডের পরে বা কোভিডের মাঝামাঝি যখন আপনার একটু স্বাভাবিক হয়েছিল আর কি, তখন আপনার ফাইলের প্রসেসিং হইতে প্রায় 1 বছর আপনার সময় লাগছে। তো এরপর 1 বছর যাত্রার পরে আপনার ফাইলটা আপনার সাবমিট হয় এবং পরে আমি রোমানিয়াতে কি আপনার অবস্থান করি। 1 বছর কি আপনার পারমিট আসার সময় লাগছে না? না, পারমিট আপনার 3 মাস পারমিট। মানে আপনি প্রায় 9 মাস ওয়েট করছেন শুধু পারমিট আসার জন্য। আচ্ছা, তখন তো রোমানিয়া সেনজেন ছিল না? না, তখন ছিল রোমানিয়া আপনার নন সেনজেন। রিসেন্টলি হয়তো রোমানিয়া আপনার সেনজেন ছিল। তো আমি ওইখান থেকে যখন রোমানিয়া থেকে ব্যাক করে দিয়ে, তখন এটা হলো আপনার সেনজেন। তো এর আগে ছিল আপনার নন সেনজেন। রোমানিয়াতে ছিলেন, রোমানিয়া থেকে পর্তুগালে কেন মুভ করলেন? আসলে ভাই, রোমানিয়াটা আমি যখন আসছি, এটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি, যে কোম্পানিতে আমি আসলাম। নর্মালি আরেকটা আপনাকে আমি ডিটেলসে বলি, সেটা হচ্ছে যখন আমি এয়ারপোর্টে নামার পর যখন আপনার ইমিগ্রেশন পার করে আমি এয়ারপোর্ট থেকে বাইর হই, তখন আপনার কোম্পানি 2টা লোক আসে আমাদেরকে রিসিভ করার জন্য। আচ্ছা। তো আসার পরে বুঝতে পারি যে এটা ছিল একটা সাপ্লাই কোম্পানি। তো আমার গ্রুপে ছিল টোটাল আপনার 10 জন। তো ওরা যখন আসার পরে যখন আমাদেরকে জিজ্ঞেস করছে, এখন তোমরা যে এদিকে যাইতে পারো, তোমাদের কোনো দায়িত্ব নাই, এখান পর্যন্ত আসছে, এতটুকু শেষ। মানে আপনাদের এজেন্সি যারা ছিল ওদের সম্ভবত কন্ট্যাক্ট ছিল শুধু ঢুকিয়ে দেওয়া পর্যন্ত, কিন্তু এটা আমরা জানতাম না। আমরা জানতাম যে আমরা রোমানিয়াতে আসবো, কোম্পানিতে যাবো, এখানে আমরা রিসিভ করে নিয়ে যাবো, এখানে আমরা কাজ করবো। আমরা জানতাম এতটুকু। কিন্তু যখন এয়ারপোর্টে ওরা আমাদেরকে রিসিভ করার পরে যখন বলছে যে তোমরা এখন যেদিকে যাইতে পারো, আমাদের কোনো দায়ভার এখন এই মুহূর্তে আর নাই। আচ্ছা, তখন আর কি আমরা হঠাৎ করে এই নতুন একটা দেশ, নতুন একটা সিচুয়েশন, তখন কোথায় উঠছেন আপনি? তখন আসলে ওই সময়টা ছিল আসলে খুবই ভয়াবহ, কারণ একটা নতুন কান্ট্রি, ইউরোপের প্রথমবার মতো যাত্রা, তা তো অবশ্যই। যদি ইংলিশটা কিছু জানা ছিল, যার কারণে হয়তো একটু হেল্প হয়েছে আপনার। তো এখন আপনার ধরেন, আমি তখন আমার একটা বাইকে ফোন দিলাম যে ভাই আমি এখন কী করবো, কেমনি কী করবো। তখন বললো যে আশেপাশে যদি তোমার কোনো হোস্টেল থাকে, আপাতত হোস্টেলে ওঠার পরে এরপরে দেখা যাবে যে কীভাবে আমরা কী করা যায়। আচ্ছা, পরে আমি ওই রোমানিয়ার আপনার এয়ারপোর্টটা এদের মেন সিটি থেকে একটু দূরে, তো মেট্রোতে আসতে হয় আর কি এদের মেন সিটিতে। তো মেট্রোতে ওদের মেন সিটিতে আসার পরে একটা হোস্টেলে আপনার বোল্টে আমরা যাওয়ার পরে হোস্টেলে উঠি। আপনাকে 10 জন ছিলাম। আচ্ছা। এবং হোস্টেলে ওঠার পরে তখন আপনার মেবি আপনার ফেব্রুয়ারি 16 তারিখ আমি আসছি, যে 2021। হ্যাঁ, না আপনার 2022। হ্যাঁ, 23 আসছে আপনার ফেব্রুয়ারি 16 তারিখে। তো আসার পরে তখন ওই মুহূর্তে আপনার রোমানিয়াতে ঠান্ডা কিন্তু পর্তুগাল থেকে অনেক বেশি হয়। হ্যাঁ, তখন আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার একটু বরফ পড়ে, ফেব্রুয়ারিতে কিছুটা কম, কিন্তু অনেক ঠান্ডা, প্রায় -1 -2 রাত্রেবেলা। তখন রাত্রে বাজে 12টা। তখন আমরা হোস্টেলে ছিলাম, 12টা হোস্টেলের গেটটা আপনার বন্ধ হয়ে যায়। আর ওই মুহূর্তটা আমরা কি করি, আপনার বাইরে ওয়েট করতে থাকি। হোস্টেলের কোনো লোকজন পাইতেছি না, বা রুম পাবো যে এরকম কোনো করতে পারতেছি না। একটা বিপদে পড়ে আসলে ওই সময় আমরা। তো সারা রাত্রে আপনার এই -1 -2তে আমরা বাইরে ছিলাম, বাইরে কাটাইছি। অনেক কি যে কষ্ট হয়েছে আসলে, এটা আসলে মানে যে বাসায় প্রকাশ করবো ওরকমটা আসলে এখন আমার কাছে ওই বাসাটা এখন এই মুহূর্তে নাই, বা কারো কাছে নাই আর কি। তো আমরা 10 জনে আসলে অনেক খারাপ অবস্থা ছিল। একটা লং জার্নি, 20 ঘন্টা একটা জার্নি, আপনারা এয়ারপ্লেন জার্নি করে আসার পরে এখন এই অবস্থা। তখন আসলে অবস্থাটা খুবই খারাপ ছিল, একেবারে কি বলবো। আচ্ছা, পরে ওখানে কয়দিন ছিলেন রোমানিয়াতে? ওইখানে ওই দিন আপনার 26 তারিখে আমরা রোমানিয়া পর্যন্ত ছিলাম, 16 থেকে 26 ধরেন 10 দিন। তো 10 দিন ছিলাম ওইখানে। আপনার একটু আগে যে বললাম, আমরা হোটেলে বাইরে ওয়েট করতেছিলাম, সকাল পর্যন্ত অপেক্ষা করার পরে হোটেলের যে মালিক সে আসছে, তখন আমরা একটা রুম বুকিং করি আর কি। তো ওইখান থেকে আমরা যে 10 দিন ছিলাম, ওই 10 দিনে কিন্তু রোমানিয়াতে একটা বিকল্প জব আমরা খুঁজছিলাম, যে আপাতত 6 মাস থাকতে চেয়েছিলাম। হ্যাঁ, 6 মাস 1 বছর যদি আমরা থাকতে পারলে হয়তো বা
আমাদের জন্য ভালো যে দেশ থেকে আমরা আসছি, এখানে কিছু টাকা পয়সা দরকার আছে, গেম যদিও দিই তারপরে একটা টাকা পয়সার দরকার আছে। তো সেই ক্ষেত্রে আর কি ধরেন চাইছিলাম থাকার জন্য, কিন্তু যে কোম্পানিগুলোতে আমরা যাই না কেন, যাওয়ার পরে ওরা একটা কথাই বলে, তোমরা যে কোম্পানিতে আসছো তার একটা এনওসি কার্ড লাগবে, ওই কোম্পানির ছাড়পত্র লাগবে। এনওসি কার্ড আপনার না পাওয়ার পরে তখন তো এক পর্যায়ে একটা বিপদে আর কি। তো আমরা একটা বাংলাদেশ এম্বাসিতে যাই, তারপরে লাস্ট জাস্ট এটা সর্বশেষ যাওয়ার পরে ওরা বলে যে এটা তোমাদের সাপ্লাই কোম্পানি, তোমাদের এখানে মনে হয় না আর কোনো ওয়ে আছে, তোমরা দেখো অন্য কোনো দেশে স্টে করতে পারো কিনা। বাংলাদেশ এম্বাসি থেকে বলছে আর কি। এরপরে সিদ্ধান্ত নিতে এখানে যদি ওয়ে নাই, তাহলে আমরা তো অন্য কান্ট্রিতে মুভ করতে হবে। তো এরপরে সিদ্ধান্ত নিই সেনজেন কান্ট্রিতে মুভ করবো বা আমরা গেম দেবো। তো সেনজেনে আপনার যতগুলো কান্ট্রি ছিল তার মধ্যে আমি মানে পর্তুগালটা একটু বেশি চয়েস করছিলাম, কারণ এখানে কার্ডটা অনেক আর্লি হয়। তো এই পর্তুগাল আসা পর্যন্ত আমার টোটালি 6টা দেশ আমার ভিজিট করে পর্তুগাল আজকে আসতে হয়েছে। শাকিল ভাই সেনজেনে আসার জন্য অনেক কষ্ট করেছেন, আপনারা শুনেছেন। রোমানিয়া থেকে আসতে হয়েছে ওনার 6টা দেশ পাড়ি দিয়ে। তো আমি এই গল্পটা ওনার মুখ থেকেই শুনবো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে একটা পেজ আছে মিস্টার ওমর নামে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। সে পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আচ্ছা শাকিল ভাই, আপনার রোমানিয়া থেকে শুরুতে কোন দেশে মুভ করেন? রোমানিয়া থেকে আমরা যখন গেম দিই তখন আপনার এই যাদের মধ্যে গেম দিই ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয় যে রোমানিয়া থেকে আমাদের ইতালি পর্যন্ত পৌঁছাই দেবে। আচ্ছা, এরপরে যেদিকে যাই আর কি। তো আমরা ইতালি পর্যন্ত যাইতে পারি নাই। যেমন আমরা রোমানিয়া থেকে রোমানিয়া বর্ডার পাস করে হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া আমাদের এখানে নামা দিয়েছে। নামা দেওয়ার কারণ হচ্ছে এটা ওই দিন ইতালিতে একটু বর্ডার একটু চেক চলতেছিল। তো যদি গাড়ি যায় তাহলে গাড়ি ধরতে পারে। গেমটা খেলতেন লরি করে। তো নর্মালি অন্য কোনো আমি যার মধ্যে গেম দিছি, তো ওনার ধরেন লরিতে ছিল 6 জন। কিন্তু নর্মালি কিন্তু এমনিতে যদি রোমানিয়াতে আপনার যারা গেম দেয় তারা মিনিমাম 20 থেকে 30-40 এরকম অনেকে থাকে। হ্যাঁ থাকে। তো সেক্ষেত্রে ধরেন আমি অস্ট্রিয়াতে আমাদের গেমটা আমাদের নামা দিয়েছে। নামা দেওয়ার পরে রোমানিয়া থেকে সরাসরি অস্ট্রিয়া নামা দিয়েছে। তো 6 ঘন্টা আপনার জার্নি ছিল। 6 ঘন্টা নামা দেওয়ার পরে দালালি বলছে যে তোমাদেরকে আমরা ট্রেনের টিকিট কেটে দেবো ইতালি পর্যন্ত, তোমরা এটা নিয়ে চিন্তা করতে হবে না, ইতালি টিকিট কাটা দেবো, কাটা দেওয়ার পরে তোমরা ওইখানে যাইতে পারো, সমস্যা নেই। তো এতটুকু পর্যন্ত আর কি আপনার অস্ট্রিয়াতে আমরা ছিলাম। এরপরে অস্ট্রিয়া থেকে আপনার ধরেন একদিন ছিলাম। একদিন থাকার পরে ওই দিন আমরা ধরেন আপনার ট্রেন থেকে আপনার এরপরে ইতালিতে একটা বর্ডারের সর্বপ্রথম যে স্টেশন পড়ে ওইখানে আমরা যাই। ওইখানে 6 ঘন্টার মতো এরকম লাগে। তো অস্ট্রিয়া থেকে শুরুতে কোথায় যান আবার? অস্ট্রিয়া থেকে ইতালি ট্রেন। হ্যাঁ, অস্ট্রিয়া আমাদের যেখানে নামায় দেয় ওইখান থেকে ওই জায়গা থেকে আরেকটা সিটিতে যাইতে হয়। ওইখান থেকে আবার গেম দিয়া ইতালিতে যাইতে হয়, ওইটা ট্রেনে আমরা আর কি আপনার যাই। এর কি অবস্থা। কয়দিন ছিলেন ইতালি পরে? ইতালিতে ছিলাম আপনার একদিন 2 দিন 2 রাত 1 দিন। হ্যাঁ 2 রাত 1 দিন ছিলাম। ওইখান থেকে আবার ওগুলো কি হোটেলে ছিলেন না কোনো? না, স্টেশনে ছিলাম। আপনার টিকিট কাইটা ওয়েট করতেছিলাম আপনার ট্রেনের জন্য। সারা রাত ওয়েট করতে হয়েছে, পরদিন সকালে ট্রেন। তো আপনার স্টেশনে ছিলাম আপনার ওই মুহূর্তে। এরপর ইতালি থেকে কোন দেশ? ইতালি থেকে আমরা যাই ফ্রান্সে। ইতালি আপনার প্রায় 5 থেকে 6টা সিটি আপনার ঘুরতে হয়। মিলান, জেনোভা এরকম আরও 4-5টা সিটি ঘুরে তারপরে আপনার এই ফ্রান্সের নিচ শহরে আমরা অবস্থান করি আর কি। আপনার আমি একাই, আমি ইতালি পর্যন্ত ছিলাম। ওই 10 জন কোথায় ছিল তখন? ওরা আপনার ইতালিতে থেকে গেছে। 6 জন 10 জন ছিল না, 6 জন ছিল। তো ওরা ইতালিতে থেকে গেছে। ওই যে বললাম না একটা স্টেশনে নামা দিয়েছে আমাদেরকে, ওইখানে ওরা বিভক্ত হয়ে গেছে, রোমে চলে গেছে। তো আমার আপনার টার্গেট ছিল আমি শুরুতে মাদ্রিদ যাব। মাদ্রিদ যাবো, এখানে আমার ভাই আছে স্পেনে। মাদ্রিদ যাব। তো আমার লক্ষ্যটা ছিল ওইভাবেই যে আমি এখান থেকে স্টপ না করে আমি ডিরেক্টলি চলে যাই স্পেন চলে যাই। তো ওইখান থেকে যেতে হলে আপনার ফ্রান্স হয়ে যেতে হবে ট্রেনে আর কি। তো আমি ফ্রান্সে আসি। ফ্রান্সের পরে বর্ডার স্পেন, ফ্রান্সের পরে বার্সেলোনা স্পেন আর কি। তো আপনার ওইখানে নিচ শহরে আপনার থাকি। আপনার ফ্রান্স থেকে আপনার একদিন, ফ্রান্স থেকে একদিন থাকার পরে ফ্রান্স থেকে আপনার আবার ট্রেনের টিকিট কাইটা আপনার চলে আসি আপনার বার্সেলোনাতে। বার্সেলোনা আসার পরে বার্সেলোনা থেকে আবার ট্রেনের টিকিট বাসে টিকিট কাইটা তারপরে চলে আসি আপনার মাদ্রিদে। তো মাদ্রিদে ছিলাম, মাদ্রিদে প্রায় 1 মাসের মতো ছিলাম। থাকার পরে ওই যে বললাম না, চিন্তা ছিল যে পর্তুগালে আপনার কার্ডটা তাড়াতাড়ি হয়। তো চিন্তা করলাম তাহলে পর্তুগালে মুভ করি। তো ভাইয়ের একটা প্ল্যান ছিল। স্পেনে যে ছিলেন ভাইয়ের কাছে, ওখানে কতদিন ছিলেন? 1 মাস। 1 মাস। তো 1 মাসের মধ্যে ওখানে আপনি কি পেপারসের জন্য স্পেনে বা বৈধতার কোনো ওয়ে পাইছিলেন কিনা? না, ওইরকম ভাবে আসলে পাই নাই। তবে চেষ্টা করছিলাম বলতে মাথায় ছিল আর কি পর্তুগাল। আচ্ছা, মানে এখানে একটা ট্রানজিট ইউজ করে কি 1 মাস একটু নিজে একটু রেস্ট নিলাম, একটু লং জার্নি করে আসলাম, একটু রেস্টের দরকার আছে। পরে স্পেন থেকে সরাসরি মুভ করছেন? হ্যাঁ, স্পেন থেকে পর্তুগাল আপনি সরাসরি মুভ করছি কার্ডের জন্য। আচ্ছা।
আপনি যে স্পেন থেকে পর্তুগাল আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তো এখানে তো অবশ্যই কোনো একটা লবিং এর মাধ্যমে আসতেছিলেন, যেমন স্পেনে আপনার বড় ভাই ছিল, তা আপনি চিন্তা করছেন যে আপনি স্পেনে না থেকে পর্তুগালে চলে আসবেন। তো পর্তুগালে কার মাধ্যমে আসছেন আপনি এখানে? হ্যাঁ, পর্তুগালে আমার ভাইয়ার ফ্রেন্ড ছিল, তো ওনার একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমি এখন বর্তমান জব করি। তো সেই ক্ষেত্রে ভাইয়া ওনার সাথে কথাবার্তা বলে, মানে আগে কথা বলছে যখন আমি রোমানিয়া আসছি। মানে পর্তুগালে কত সালে আসেন আপনি? পর্তুগাল আসে 2023 সালে, মার্চে, মানে একদম শুরুর দিকে। শুরুর দিকে আসি। তো আসার পরে ভাইয়া আর কি আপনার এখানে ওনার সাথে কথা বলছে, কথা বলার পরে এখানে ঠিক করছে যে এখানে আসার। তো আমি স্পেন থেকে এখানে আসার পরেই এখানে জব শুরু করি, এবং এখানে এখন পর্যন্ত ধরেন জব করতেছি এখনো। এখন ফিঙ্গারের যে ডেট পড়ছে এখান থেকে সবকিছু এখানে। আচ্ছা, এখন আপনার কি ফিঙ্গার ডেট পড়েছে কিন্তু এখনো ফিঙ্গার হয়নি? না, ফিঙ্গার কমপ্লিট। আপনাদের সবার দোয়ায় সেপ্টেম্বর 2 তারিখ ফিঙ্গারটা আমি দিয়ে আসলাম। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই কার্ড হাতে পাবো। আচ্ছা, তার মানে আপনি কতদিন পরে কার্ড পেয়েছেন, মানে ফিঙ্গার ডেটটা পেয়েছেন? ফিঙ্গারের ডেট আমার এখানে আসলে ইলিগাল, তো রোমানিয়া হয়তো এখন বর্তমানে আপনার সেনজেন, তখন ছিল নন সেনজেন, যার কারণে আপনার ইলিগাল কাউন্ট হয়। তো 70 করার পরে আপনার 12টা ট্যাক্স আমাকে। 70 আপনি কত সালে দেন? 2023 এর কোন মাসে দেন? 2023 আপনার জুন মাসে, মানে মার্চে আসেন, তারপর সরি জুন এপ্রিলে 70। আচ্ছা, মার্চে এসে এপ্রিলে 70 করেন। তখন কিন্তু 70 ওপেন ছিল, আর এখন বর্তমানে আপনারা জানেন 2024 জুন মাস থেকে 70 টোটালি অফ। আর ইয়েটা আপনার 70 করার কতদিন পরে আপনি কার্ডের ডেট ইয়েটা পান, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পান? 70 পরে যেটা বলছিলাম আর কি, 70 পরে আপনার আমার যেহেতু ইলিগাল, আমার 12টা ট্যাক্সের আপনার দরকার ছিল। 12টা ট্যাক্স মানে 12 মাসের ট্যাক্স, 12 মাসের ট্যাক্স আপনার দরকার ছিল যেহেতু আপনি ইলিগাল। তো 12টা ট্যাক্সের পরে আমি এখানে আপনার উকিল ধরার পরে উকিলের মাধ্যমে যে এরকম কিছু যে বাবা আপনার দেশে অসুস্থ, আমার ইমার্জেন্সি দেশে যাইতে হবে, এরকম একটা লজিক তো দেখানো অবশ্যই লাগবে। ওই লজিকটা দেখে আপনার এক্সকিউজ দেখাইতে হয়, হ্যাঁ ওই দেখে আপনার ওইটা আপনার উকিল ধরার পরে 1.5 মাসের মধ্যে আপনার ফিঙ্গার ডেট পড়ে, এবং এই মাসের সেপ্টেম্বর 2 তারিখে আপনার ফিঙ্গার দিয়ে আসি। আপনার ফিঙ্গার দেওয়ার পরে এখন কার্ডের জন্য অপেক্ষা করতেছি। এখন মোটামুটি আমি যতটুকু ভাইয়ের থেকে শুনলাম, ভাইয়ের ইউরোপ আসার জার্নিটা সহজ ছিল না, অনেকই কঠিন ছিল। তো উনি অনেক দেশ পাড়ি দিয়েই কিন্তু আজকে প্রায় 2 বছর পরে বৈধতা পেয়েছে। তো এখন পর্যন্ত কার্ড পায়নি, কার্ড পাওয়ার পরে বলতে পারবো যে বৈধতা, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছে অবশ্যই তিনি বৈধতা পেয়েই গেছে। তো এখন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলেন, মানে ইউরোপ তো অনেকে ভাবে যে ইউরোপ আসলেই কাটি টাকা আর বিলাসবহুল একটা লাইফ, সেটা আসলে কি একটু অডিয়েন্সদের একটু যদি বলতেন আপনার এক্সপিরিয়েন্স থেকে। আসলে এই ভিডিওটা অনেক ভাইয়ে দেখবে আমি জানি, কারণ ইউরোপের বিষয়ে যখন কথা হয়, ইউরোপ মানে একটা নেশা এখন এই তরুণ প্রজন্মের মধ্যে, এটা মারাত্মক একটা নেশা আপনার। এটা মানে ইউরোপটা একটা ড্রিম, সবার ড্রিম, এবং সকলে মনে করে যে আসলে ইউরোপটা হয়তো অনেক সহজ, যাইতে পারলে মনে যেন লাইফটা সেটেল। কিন্তু আসলে আমি বলবো আপনার ইউরোপটা হ্যাঁ অবশ্যই ভালো একটা জীবন আপনার লাইফে একটা উপহার দিবে, তবে সেই জন্য আপনাকে 2-3টা বছর অনেক কষ্ট করতে হবে। যতটা সহজ আপনার দেশে আসি মনে করি, এতটা সহজ কিন্তু ইউরোপ না। অনেক স্টে করতে আপনাকে 2-3টা বছর এতটা স্টে করতে হইব যে আপনার আসলে লাইফটা এখন মনে হইব যে আসলে জীবনটা এখন কি, তখন আপনি উপভোগ করতে পারবেন। যখন 2-3 বছর পরে এখানকে আপনার ভাষা পারবেন, কার্ড পাবেন, বৈধতা পাবেন, রাস্তাঘাট চিনতে পারবেন, এখানে নিয়ম সব কিছু আপনি জানবেন, তখন আপনার কাছে ইউরোপটা অনেক সহজ মনে হইব, এবং ইউরোপের যে এটা আপনার মেন ইউরোপ ওইটা আপনি উপভোগ করতে পারবেন। কিন্তু প্রথমত 2-3 বছর আপনার অনেক কষ্ট করতে হইব। তো এরকম একটা আপনার চিন্তা ভাবনা নিয়ে আপনার দেশ থেকে আসতে হইব যে আমার অনেক কষ্ট করতে হইব। যে স্বপ্নটা আমি দেখতেছি এখন বাংলাদেশে থেকে যে ইউরোপ গেলেই মনে হয় যেন আপনার লাইফ সেটেল, ওইটা কিন্তু আসলে না, ওইটা সম্পূর্ণরূপে এটা ভিন্ন, একেবারে ভিন্ন চিত্র। তো এরকম চিন্তা ভাবনা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা থাকবে যে এরকম চিন্তা ভাবনা করে আসেন যে ইউরোপ 2-3টা বছর আপনারা অনেক কষ্ট করবেন, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনারা আসেন। তো সর্বশেষ হলো এটাই যে ইউরোপ আসার আগে আপনার ধৈর্য ধরতে হবে ফাইলগুলো সাবমিট হওয়া পর্যন্ত, এবং আসা পর্যন্ত যে লং টাইমটা প্রসেসিং হয় ওইটা ধৈর্য ধরতে হবে। আসার পরেও 2-3 বছর আপনাকে কষ্ট করতে হবে, দেশে মায়া ত্যাগ করতে হবে, ধৈর্য তো অবশ্যই ধরতে হবে, এবং কষ্ট করার মাইন্ড যেখানে কাজের যে একটা লং টাইম কাজ ওইটাও আপনার একটা ওইরকম একটা ধৈর্য আপনার থাকতে হবে। তো এটাই হচ্ছে সবার উদ্দেশ্যে আমার সর্বশেষ কথা। তো আশা করি সবাই ভালো থাকবেন। শাকিল ভাই যে কথাটা বলতেছিল আসলে ইউরোপের নেশা যেটা, তো আমি এমনও বাঙালি মুখে শুনেছি, এমনও বাঙালি ইউরোপে আসার পরে এই বৈধতা পাওয়ার জন্য 7 বছর 8 বছর 2 বছর 3 বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে অনেকের ওয়াইফ চলে গেছে, অনেকের মা বাবা মারা গেছে, এটা কিন্তু বাস্তব ঘটনা, ঠিক না? এটা অনেকে হয়ে গেছে, কিন্তু আসলে এখানে এসে যে আপনি চলে যাবেন কিন্তু ইউরোপের মায়াটা তো ত্যাগ করে যেতে পারবেন না, কারণ হচ্ছে যে আসছে অনেক টাকা খরচ করে আসছে। এখন ধরেন ফ্যামিলির কারো ক্ষতি হয়ে গেল, সে কিন্তু চাইলেও যেতে পারতেছে না, বিদেশে মাটিতে সে বসে বসে কান্না করা ছাড়া তার কোনো ওয়েই নেই।
তো এই জন্যই আমি বলি যারা বৈধতাভাবে আসবেন তাদের জন্য ওয়েলকাম, আর যারা অবৈধ পন্থায় আসবেন এটা মাথায় রাখতে হবে, মা বাবার মায়া ত্যাগ করতে হবে, দেশের মায়া ত্যাগ করতে হবে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে অবশ্যই। সো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ওমর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।